ইউনূস এখন চতুর্দিকে আতঙ্ক দেখছেন। সেনাপ্রধান ইউনূসকে চূড়ান্ত মেসেজ দিয়ে আসছেন। যদিও পাবলিকলি সেটা প্রচার হয়নি, তবে আলোচনা রয়েছে ইউনূসকে বোধহয় চূড়ান্ত কোনো মেসেজই দেওয়া হয়েছে। তারপরে থেকে ইউনূস এলোমেলো কথা বলছেন। যে মুহূর্তে জেনারেল ওয়াকার ইউনূসের পাশে থাকবে না, সেই মুহূর্তে ডক্টর ইউনূসকে পাহারা দেবার জন্য গ্রামীণ ব্যাংকের দারোয়ান ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ইউনূসের দেশের ভিতরে এখন স্বজন নেই। বিএনপির সঙ্গে তাল মিলিয়ে নির্বাচন করার কথা বলায় জামাত সরে গেছে। এনসিপি এখন আর তার সঙ্গে নেই। তারা তাকে গাদ্দার বলতেছে, দেশ বিক্রেতা বলতেছে, নানাভাবে তাকে অভিহিত করতেছেন। ইউনূসদের হুমকির কাছে কেউকে পরাভব মানা উচিত না। আবার ইউনূসের মব বাহিনীর যাচ্ছাদাই গালিগালাজের কাছেও সেনাবাহিনীকে চরমভাবে হেয় প্রতিপন্ন করাটাও কোনোভাবে যৌক্তিক না। কি হতে যাচ্ছে, কি হচ্ছে, কখন কি হয়ে যায় বাংলাদেশে, এরকম একটি আলোচনা সর্বত্র। তার সঙ্গে নতুন করে সংযুক্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে দেওয়া একটা প্রেস নোটে। সেখানে ইনিয়ে বিনিয়ে বলা হয়েছে তারা নির্বাচন সম্পন্ন করতে চান যে কোনো মূল্যে। তবে যদি কোনোভাবে এখতিয়ার বহির্ভূতভাবে কেউ বাধা দিতে চায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তাহলে সেই বিষয়গুলি জনগণকে জানানো হবে। জনগণকে জানাবার পর জনগণকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বোধহয় ইউনূস বাহিনীর আতে ঘা লেগেছে। এ কারণেই তারা এখন এখতিয়ার বহির্ভূতভাবে বাধা দেওয়া হচ্ছে বা আরো বাধা দেওয়া হবে, নানা সমস্যা সৃষ্টি করা হবে। 5 আগস্ট জেনারেল ওয়াকার নিজেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলছিলেন, আমার উপর আস্থা রাখুন, আমি দায়িত্ব নিলাম। অর্থাৎ যেন তিনি দায়িত্ব নিয়েছেন জাতির। তারপরে তারা সরকার গঠন করে দিলেন ইউনূসকে দিয়ে। ইউনূসকে বসিয়েছেন তিনি। যে মুহূর্তে জেনারেল ওয়াকার ইউনূসের পাশে থাকবে না, সেই মুহূর্তে ডক্টর ইউনূসকে পাহারা দেবার জন্য গ্রামীণ ব্যাংকের দারোয়ান ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কারণ তার যারা নিয়োগকর্তা হিসেবে পরিচিত, তারা তো তাকে গাদ্দার বলতেছে, বেঈমান বলতেছে, লন্ডনে গিয়ে সেজদা দেওয়া ব্যক্তি বলতেছে, সরকার বিক্রি করে দেওয়া আসা ব্যক্তি বলতেছে, এবং ইউনূস সরকারের দ্বিতীয় ব্যক্তিকে ভণ্ড বলতেছে তারা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমির খসরু মাহমুদ দেখলাম তাকে জনসমক্ষে চরমভাবে হেয় প্রতিপন্ন করছেন। ইউনূসের দেশের বাইরেও তো কেউ এখন আর পক্ষে নেই। তারা তার স্বরূপ বুঝতে পেরেছে, অতীতে বুঝতে পারেনি। কাজের ভিতর গেলেই তো তার যোগ্যতা অথবা তার দিয়ে কি করা যাবে, তার কম্পিটেন্সি, তার এলিজিবিলিটি, এটা পরীক্ষা নিরীক্ষা হয়। হঠাৎ করে এই সময়ে কেন তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে কেউ যদি এখতিয়ার বহির্ভূত কাজ করে, আমাকে একটি দৈনিকের সদ্য অপসারিত সম্পাদক, বাংলাদেশের খ্যাতিমান একজন সাংবাদিক সংগঠনের নেতা ছিলেন, তিনি আমাকে বললেন, উনি কাকে বলে এখতিয়ার বহির্ভূত? উনারই তো কোনো এখতিয়ার নাই। কোন আইনে উনি এই আসনে বসেছেন? ওনার আইনগত ভিত্তি কি? সংবিধানে তো ওই নামে কোনো পদই নেই। উনি নিজেই তো এখতিয়ার বহির্ভূত, উনি আবার অন্যকে বলেন এখতিয়ার বহির্ভূত। উনি তো বুঝাতে চান জেনারেল ওয়াকারকে এখতিয়ার বহির্ভূত। জেনারেল ওয়াকার তো অফিসিয়ালি অ্যাপয়েন্টেড, এবং সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান। তিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারী না। ইউনূস যেভাবে দখলে বসছেন, তাহলে ওয়াকারকে নিয়ে তার এত অ্যাংজাইটি কেন? নাম প্রকাশ না করার শর্তে একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার অভিমত, সম্প্রতি জেনারেল ওয়াকার যে 3 জনের সঙ্গে দেখা করেছেন, মাননীয় প্রধান বিচারপতি, মহামান্য রাষ্ট্রপতি এবং ইউনূসের সঙ্গে, সেখানে তিনি হয়তো একটা মেসেজ দিয়ে আসছেন। কারণ তিনিও তো জানেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং ম্যাটারটা খুবই দ্রুত ডিসপোজাল হয়ে যাবে। তারপর তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সংবিধান ফিরে আসে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে তো আর ইউনূসকে রাখার কোনো অবকাশ নাই আইনে। সেখানে নিয়ম অনুযায়ী তো সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। তিনি যদি কোনো কারণে আসতে রাজি না হন বা তাকে নিয়ে কোনো বিপত্তি হয়, তাহলে তার পূর্বে যারা রিটায়ার্ড করেছেন
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোজাম্মেল হোসেন, আর অন্যান্য যারা আছেন নিয়মমাফিক যারা আসবেন। এখানে মনে রাখতে হবে যারা রিজাইন করে গেছেন, পদত্যাগ করেছেন, তারা কিন্তু কেউ আসতে পারবেন না। ফলে যদি পূর্বের স্ট্রাকচারও থাকে, তাহলে এই যাদের কথা বললাম তারা হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, যদি অন্যরকম কোনো কিছু না হয়। ইউনূস বুঝতে পারছেন যে পরিস্থিতি এখন অস্বাভাবিক পথে যাচ্ছে, তার সময় এখন ঘনিয়ে আসছে, তিনি খাদের কিনারে একেবারে চলে গেছেন। হয়তো আমি অনুমান করে বলছি যে সেনাপ্রধানের কোনো মেসেজ হয়তো তাকে আরো বেশি আতঙ্কিত করেছে। ভীত লোকরা গ্রামে যখন রাতে চলাফেরা করে, অন্ধকারে যখন চলে এবং আশপাশে যখন বাগান থাকে, কোনো বিষাক্ত সাপ, হিংস্র জানোয়ার থাকতে পারে, নাও পারে। গ্রামে একটা প্রচলিত কথা আছে, ভূত প্রেত থাকে। অজানা আশঙ্কায় সে চিৎকার করে করে গান গাইতে থাকে, কখনো কখনো বলতে থাকে আমি কোনো ভয় পাইনি, আমি কোনো ভয় পাচ্ছি না। ইউনূস চতুর্দিকে তাকিয়ে দেখছেন সঙ্গে কেউ নাই। ওই যে গ্রামে অন্ধকারে বাগানের কাছ থেকে চলা ব্যক্তিটি যেমন ভাবে দেখে এই সাপ, এই বাঘ ভল্লুক, এই ভূত প্রেত, এই আমাকে কোনো ডাকাত ধরছে, কোনো ঘাতক ধরছে, নানাভাবে তিনি আতঙ্কের ভিতরে পড়েন। সেই আতঙ্কের ভিতরে ইউনূস এখন নিজের ভিতর থেকে ভীত সন্ত্রস্ত অবস্থাকে কিভাবে প্রকাশ করবেন সেজন্য বলতেছেন আপনারা সবাই সতর্ক থাকবেন, নানাভাবে বাধা আসবে, এখতিয়ার বহির্ভূতভাবে বাধা আসতে পারে। ওই যে কথাটা, ইউনূসের কি এখতিয়ার? তার নিজেরই তো কোনো এখতিয়ার নাই। এই অবস্থায় ইউনূস এখন একেবারে চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছেন। তিনি সেনাপ্রধানকে প্রকারান্তরে হুমকি দিচ্ছেন। বাংলাদেশের সেনাপ্রধানের ধৈর্য শক্তি কেউ কেউ বলে গন্ডারের চেয়ে অনেক বেশি। তাকে যত গালিগালাজ করা হোক, যে ভাষায় গালিগালাজ করা হোক, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া, তার নামের পিছনে অমকের বাচ্চা ইত্যাদি ইত্যাদি বলা, তারপর তিনি বলেন যে ওরা বাচ্চা। এর ভিতর কারু কারু বয়স 60 বছর, সেটাকেও আমরা বাচ্চার ভিতরে ধরে নিলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে গ্রামের আনসার ভিডিপির মতো ট্রিট করে যার যা ইচ্ছা তাই বলা কোনোভাবে কাঙ্ক্ষিত না। এই প্রতিষ্ঠান দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী। এই প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠেনি। আমাদের গর্বের প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী। এর ভিতর থেকে কেউ কেউ ভুল করতে পারেন বা ভুল করেন। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা সেনাবাহিনীর সদস্য ছিল, কিন্তু আমরা কি বলবো গোটা সেনাবাহিনী অভিযুক্ত? নিশ্চয়ই না। জিয়াউর রহমান, তাকে যিনি রক্ষা করেছিলেন, কর্নেল তাহেরকে নির্মমভাবে মেরে ফেলেছিলেন। জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর কর্মকর্তা। যত অভ্যুত্থান হতে গেছে সবাইকে বিনাশ করে দিয়েছেন, সেজন্য কি গোটা সেনাবাহিনীকে অভিযুক্ত করব? জেনারেল এরশাদ একই কাজ করেছেন। জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ডের বিষয়টা আমরা কি ধরে নেব গোটা সেনাবাহিনী জড়িত? নিশ্চয়ই না। ওই ক্ষেত্রে আমার পরিষ্কার বক্তব্য, ব্যক্তির অপরাধের জন্য গোটা ইনস্টিটিউশনকে অভিযুক্ত করা যায় না। যেমন তদ্রূপ ভাবে যারা প্রতিদিন গালিগালাজ করছেন, সেনা কর্মকর্তাদের নাম ধরে পিছনে অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন, এর ফলে এখন রাস্তাঘাটে কর্তব্যরত সেনা কর্মকর্তাদের, সেনাবাহিনীর সদস্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে স্লোগান দেয় ভুয়া ভুয়া ভুয়া। অথচ একটা সময় আমরা যদি 111-এর কথা বলি, একজন সেনা সদস্যের ইউনিফর্ম দেখলে আতঙ্কিত হতো সবাই। প্রাকৃতিক দুর্যোগেও তাই, প্রতিরক্ষায়ও তাই। কাজী সেনাবাহিনীর মর্যাদা যেমন রক্ষা করা দরকার, সেক্ষেত্রে যারা হেয় প্রতিপন্ন করেন তাদের অনেকে গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই। আমি জানি না কেন, কি কারণে সেনাবাহিনীকে এই গালিগালাজ করায় কোনো ব্যবস্থা না নিয়ে অন্যদেরকে প্রকারান্তরে কি উদ্বুদ্ধ করা হচ্ছে যে আমাদের গালিগালাজ করলে, আমাদের হেয় প্রতিপন্ন করলে কিচ্ছুই যায় এসে না। কনক্লুশনে বলা যেতে পারে এ কারণে ইউনূস এখন প্রেস রিলিজে টেকনিক্যালি বৈধ প্রতিষ্ঠানকে অবৈধ হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা করছেন। হুমকি কি ইউনূস দিচ্ছেন সেনাপ্রধানকে, নাকি সেনাপ্রধান ইউনূসকে চূড়ান্ত মেসেজ দিয়ে আসছেন? যদিও পাবলিকলি সেটা প্রচার হয়নি,
তবে আলোচনা রয়েছে, ইউনূসকে বোধহয় চূড়ান্ত কোনো মেসেজই দেওয়া হয়েছে। তারপরে থেকে ইউনূস এলোমেলো কথা বলছেন। ডক্টর ইউনূসকে লাল কার্ড দেখাতে হবে, বাংলাদেশকে জুতাপেটা করেছে। মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে যে কথাটি, সেই কাজটি কিন্তু ডক্টর ইউনূস এখন করছেন। কাল ছিলেন আসিফ নজরুল। আপনাকে বলি, ডক্টর ইউনূসকে বলি, হাসনাতকে বলি, সার্জিসকে বলি, তোমরা যারা বাংলাদেশের মানুষকে সবক দিয়েছিলা যে অত্যাচারিত তাকে দমন করে, আর যার উপরে অত্যাচার মানে যারা অত্যাচার করে তাদেরকে লালন করে। কারণ রাষ্ট্র যারা ক্ষমতায়, ডক্টর ইউনূস টাকা দিয়ে নোবেল প্রাইজ কিনে যিনি ক্ষমতায়, তিনি বুঝেছেন যে দুষ্টকে যদি তিনি দমন করেন তাহলে তার আর কোনো সমর্থক বাংলাদেশে থাকবে না। বাংলাদেশে ডক্টর ইউনূসকে শুধুমাত্র মবরা, দুষ্ট মানুষরা, অন্যায়কারী মানুষরা, সন্ত্রাসী মানুষরা সাপোর্ট করে। মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে যে কথাটি, সেই কাজটি কিন্তু ডক্টর ইউনূস এখন করছেন। এখন ডক্টর ইউনূস এইভাবে বাংলাদেশের একটা নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য, আপনারা যে যারা বলেছিলাম যে আগে সুষ্ঠু নির্বাচন হয়নি, এখন কি আমরা সেদিকে যাচ্ছি? তা আমরা তো আরো অন্ধকারের দিকে যাচ্ছি। আমাদের বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, আমাদের পুলিশ বিভাগ ধ্বংস হয়ে গেছে, আমাদের সচিবালয়ে কাজ হয় না, আমাদের স্কুলে পড়াশোনা হয় না। বাংলাদেশকে জুতাপেটা করেছে। কারণ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যিনি এই বাংলায় বসবাস করেন, এই বাংলার নাগরিক, তিনি চোর হন, ডাকাত হন, ভালো মানুষ হন, সাধু হন, দরবেশ হন, তার কিন্তু আইনের কাছে প্রটেকশন পাওয়ার দাবি আছে। দাবিটা কি? আমি যদি অপরাধ করি, আমাকে শাস্তি দাও, বিচার করো। আইন যদি আমাকে জেল দেয়, আমি জেল খাটবো। আইন যদি আমাকে জরিমানা করে, আমি জরিমানা দেব। আইন যদি আমাকে মৃত্যুদণ্ড দেয়, আমি সেই মৃত্যুদণ্ড মেনে নেব। কিন্তু বাংলাদেশের আইন, বাংলাদেশের সরকার, বাংলাদেশের বিচার তার কোনো প্রতিকার দিতে পারছে না। আপনি দেখেন পৃথিবীর সমস্ত সভ্য দেশে কোন কাজ করলে অপরাধ, কোন কাজ করলে অন্যায়, কোন কাজ করলে ক্রিমিনাল অফেন্স এবং তার শাস্তি পেনাল কোডে লেখা আছে। বাংলাদেশে এরকম বড় পেনাল কোড নামে একটি বই আছে। বাংলায় শামসুর রহমান যেটি করেছিলেন দণ্ডবিধির ভাষ্য। আপনি যদি দণ্ডবিধির ভাষ্য দেখেন বা পেনাল কোড দেখেন, কি করলে অপরাধ সেটা কিন্তু সেখানে বলা আছে, অপরাধগুলা ক্যাটাগরিক্যালি বলা আছে। এখন রাস্তায় যখন আপনি কোনো একটা মানুষকে জোর করে বাসা থেকে ধরে এনে তার মালা, জুতার মালা তাকে গলায় দেন, অথবা কারো গায়ে হাত তোলেন, জুতা দিয়ে নাও, হাত দিয়েও যদি তোলেন, সেটা অপরাধ, সেটা ক্রাইম। এবং সেটা যখন পত্রিকায় আসে, নিউজ মিডিয়ায় আসে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র দায়িত্ব নিয়ে পুলিশ বাদী হয়ে সেটার জন্য মামলা করবে আর অপরাধীদেরকে ধরে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। এখন রাষ্ট্র কি করছে? এইরকম ভাবে যাকে ধরে আনছে তাকে শাস্তি দেওয়ার জন্য জেলখানায় নিয়ে যাচ্ছে, আর এই সব অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছে। তার মানে রাষ্ট্র এখন আর দুষ্টকে দমন করে না, সৃষ্টকে লালন করে না। রাষ্ট্র এখন উল্টা জায়গায়, উল্টো দিকে হাঁটতে শুরু করেছে। রাষ্ট্র এবং সৃষ্টকে দমন করে। আপনি উত্তরবঙ্গে বাবা ছেলে একজন হিন্দু ভদ্রলোক, তার ছেলেকে এবং তাকে মোল্লারা কিভাবে পিটাইলো আপনারা দেখলেন। এটা ভিডিও নিউজ মিডিয়ায় ভাইরাল, অনলাইন মিডিয়ায় ভাইরাল, এবং ধর্ম উপমাননার দায়ে তাকে জেলখানায় নেওয়া হলো। আর যারা এই অন্যায় কাজটা করছে, এটা যে বাংলাদেশের পেনাল কোডে, শুধু বাংলাদেশের পেনাল কোডে না, সভ্য দুনিয়াতে, আল্লাহর দুনিয়াতে 193টি রাষ্ট্র আছে। এই 193টি সব রাষ্ট্রের আইন মোতাবেক এটা অপরাধ, এবং সেই অপরাধ করার পরও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, তাদেরকে ধরা হচ্ছে না। সরকারি কোনো সেরকম কোনো স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না, বরং যারা তাদেরকে মারছে, ধরছে, তাদেরকেই প্রোটেকশন দেওয়া হচ্ছে। তার মানে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? পৃথিবী অন্ধকার থেকে আলোর দিকে যায়, আর বাংলাদেশ আলো থেকে আস্তে আস্তে অন্ধকারের দিকে রওনা দিচ্ছে। এখন আমাদের রাষ্ট্রকে, আমাদের মানুষকে, আমাদের সাথে শুধু এখানে সেখানে মানুষ ধরে হত্যা, হিন্দু নামে হত্যা, সংখ্যালঘু নামে হত্যা চলছে। ডক্টর ইউনূসের যে ইউনূস সাম্রাজ্য প্রতিষ্ঠার একটা নীল নকশা। আপনি বিশ্বাস করতে পারেন একটা সভ্য দেশে
আমাদের সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত একটা সুমোটো দেয়নি যে এইভাবে মানুষকে রাজনৈতিক দলের কর্মীরা ধরে কিভাবে মারে, এটার জন্য সরকার কোনো ব্যবস্থা নেয় না। এটা যে অবৈধ, এটা যে অন্যায়, এটা যে রুল অফ ল এর প্রতি বিদ্যাঙ্গুলি দেখানো, এটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের হাইকোর্ট বলছে না। কেন বলছে না? কারণ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এবং বলার কোনো ক্ষমতা নাই। বাংলাদেশের যদি আপনি 30-40টা টেলিভিশন আছে, 40টা টেলিভিশনের খবর দেখেন, এক সময় বিটিভি ছিল না, বিটিভি যেরকম সাহেব বিবি গোলামের বাক্স হয়ে গেছিল, মানে কখনো এরশাদের বাক্স, কখনো খালেদা জিয়ার বাক্স, কখনো শেখ হাসিনার বাক্সে পরিণত হয়েছিল, বাংলাদেশের সমস্ত টেলিভিশন আজকে সেরকম বাক্সে পরিণত হয়েছে। সংবাদপত্র, বিদেশি মিডিয়াতে যেসব খবর আসে সেই সব খবর পর্যন্ত ছাপাতে পারে না যদি সেটা সরকারের বিরুদ্ধে যায়। শুধুমাত্র কিছু সচেতন মানুষ তাদের নিজস্ব পোর্টালে, টেলিভিশনের টক শোতে গিয়ে কিছু কিছু কথা বলেন, তাও হাতে গোনা আপনি 10 থেকে 15 জনের উপরে পাবেন না। আওয়ামী লীগ যারা করতো তাদেরকে নেওয়া যাবে না বলে স্যাংশন দেওয়া আছে। কোথায়? টেলিভিশন ভবনগুলোতে, পত্রিকাগুলোর নিউজ এডিটোরিয়ালে স্যাংশন দেওয়া আছে যে সরকার মানে আওয়ামী লীগের পক্ষে কিছু বলা যাবে না। তো এই যে একটা দুঃসহ অবস্থা বাংলাদেশে চলছে, বাংলাদেশ সত্যিকার একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আমাদেরকে, যারা মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা বিবেকবান মানুষ, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, এই দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চায়, সবাইকে এখন এক পতাকার নিচে এসে ডক্টর ইউনূসকে লাল কার্ড দেখাতে হবে। লন্ডন থেকে আমরা যেটা শুরু করেছি, আপনারা সেটা বাংলাদেশে প্রসারিত করেন। তা না হলে ডক্টর ইউনূস যদি আরো 1 বছর ক্ষমতায় থাকে, এই দেশ আর দেশ থাকবে না। এই দেশ মগের মুল্লুক আগে ছিল, তো এখন মবের মুল্লুক হয়ে যাবে। এই ধ্বংসপ্রাপ্ত দেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য 30 লক্ষ মানুষ আত্মহত্যা দেয়নি। আর একটি কথা বলে রাখি যে 745 জন লোকের মরার কথা বলছেন, এখানে যারা মারা গেছে এদেরকে সবগুলা ওই ছাত্র নামের ওই মেটিকুলাস ডিজাইন যারা করছে তারা হত্যা করছে 7.62 বোরের গুলি দিয়া। কারণ বাংলাদেশ আর্মি, বিডিআর, পুলিশ কেউই 7.62 বোরের গুলি ব্যবহার করে না। এই গুলি পাকিস্তান থেকে পাকিস্তান হাই কমিশনারের মাধ্যমে এসছে এবং এই গুলি দিয়ে জনগণ হত্যা করে সরকারকে পতনে বাধ্য করেছে। তারা যেই নীল নকশা করেছে, বাংলাদেশকে কোথায় নিয়ে যায় সামনের দিকে দেখতে থাকুন।